ভিডিওতে আমরা সপ্তম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ ও বিজ্ঞানের 19 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। প্রথমে আছে ফিজিক্যাল সায়েন্স। একের আই বলেছে লিনতাপ পদার্থের অবস্থান্তর ঘটায়। 2 হচ্ছে হাড়ের প্রধান উপাদান ক্যালসিয়াম ফসফেট। 3 কাঁচে কোবাল্ট অক্সাইড মেশালে কাঁচের রং হয়। কাঁচে কোবাল্ট অক্সাইড মেশালে কাঁচের রং হয় নীল। 4 স্ক্রুড্রাইভারের গতি হলো এক ধরনের মিশ্র গতি। 5 বেগ পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ। 6 নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে পাওয়া যায় বলের সংজ্ঞা। 7 সূচিছিদ্র ক্যামেরায় ছিদ্র বড় হলে প্রতিকৃতি অস্পষ্ট হয়। 8 এই রশ্মিগুচ্ছ হচ্ছে অপসারী রশ্মিগুচ্ছ। 9 বলেছে জিঙ্ক আয়ন এবং ফসফেট মূলক দিয়ে গঠিত যৌগের সংকেত হবে Zn3PO4 10 রংধনু সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে আলোর বিচ্ছুরণ। 11 সমবেগে চলমান কণার ত্বরণ শূন্য হয়। 12তে একটি বিক্রিয়া দিয়েছে জিঙ্কের সাথে সালফিউরিকের বিক্রিয়া জিঙ্ক সালফেট আর হাইড্রোজেন উৎপন্ন হয়েছে, এটা প্রতিস্থাপন বিক্রিয়া। 2তে আইতে দিয়েছে সংকেত লিখতে হবে সোডিয়াম অ্যালুমিনেট NaAlO2। 2 দিয়েছে ফর্মিক অ্যাসিডের সংকেত HCOOH। 3 দিয়েছে ডাক্তারি থার্মোমিটার কোন স্কেল দেওয়া থাকে ফারেনহাইট। 4 দিয়েছে সাবান জলে লিটমাসের বর্ণ কিরূপ হয়। সাবান জলে লিটমাসের বর্ণ কিরূপ হয়। তো এখানে আমাদের লিটমাসের কালার বলেনি। লিটমাস দু রকমের হয়, একটা নীল আর একটা লাল। তো যদি নীল লিটমাস হয় তাহলে রং পরিবর্তন হবে না, যদি লাল লিটমাস হয় রং নীল হয়ে যায়। 5 বলেছে রংধনুর প্রান্তিকী বর্ণ দুটো কি কি। রংধনুতে যে 7টা বর্ণ থাকে তাকে বলা হয় বেনি আসহ কলা। তো বে মানে বেগুনি আর লা মানে লাল। তাহলে প্রান্তিকী মানে একদম শেষের যে প্রান্তের বর্ণ আর কি, ধারের বর্ণ। তাহলে একদম প্রথমে থাকছে শুরু হচ্ছে বেগুনি দিয়ে শেষ হচ্ছে লাল দিয়ে। তো এই দুটোই হলো প্রান্তিকী বর্ণ। 6তে বলেছে নিউটনের কোন গতিসূত্র থেকে জাড্য সম্বন্ধে ধারণা পাওয়া যায়। প্রথম গতিসূত্র থেকে। 7 বলেছে নিউট্রনবিহীন একটি পরমাণুর নাম হচ্ছে সাধারণ হাইড্রোজেন। সাধারণ হাইড্রোজেনের নাম হচ্ছে, এখানে লেখার জায়গা ছিল না বলে লিখিনি। তো সাধারণ হাইড্রোজেনকে বলা হয় প্রোটিয়াম। সাধারণ হাইড্রোজেনের নাম প্রোটিয়াম। 8 দিয়েছে ডিটারজেন্ট তৈরি করতে পেট্রোলিয়ামজাত হাইড্রোকার্বনের সঙ্গে মেশানো হয়। আচ্ছা এটা লিখবে ডিটারজেন্ট তৈরি করতে পেট্রোলিয়ামজাত হাইড্রোকার্বনের সঙ্গে মেশানো হয় পেট্রোলিয়ামজাত বিভিন্ন যৌগ। হাইড্রোকার্বনের বিভিন্ন যৌগ, এটা বইয়ের 130 পাতায় আছে। এই যে এখানে এই যে গুঁড়ো ডিটারজেন্টের রাসায়নিক উপাদান সাবানের রাসায়নিক উপাদান থেকে অনেকটাই আলাদা। এগুলো পেট্রোলিয়ামজাত বিভিন্ন যৌগ থেকে তৈরি করা হয়। আর কোথাও কিছু নেই। তো এটা দেবে বিভিন্ন যৌগ ব্যবহার করা হয়। 3 আইতে বলেছে কোন উষ্ণতা ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেলে একই পাঠ দেয়। -40 ডিগ্রি হবে, এটা -40 ডিগ্রি সেলসিয়াস করবে। একই পাঠ দেয়, এটা হচ্ছে রায় মার্টিনের 19 পেজে আছে। এই যে কোন উষ্ণতায় ফারেনহাইট বা কোন তাপমাত্রা ফারেনহাইট আর সেলসিয়াস স্কেলে একই পাঠ নির্দেশ করে, এই যে এই অঙ্কটা দেখিয়ে দেবে, এটা করে দেবে। 2 নাম্বার আছে তো এটা করে দেবে। তাহলে -40 ডিগ্রি উষ্ণতা। 2তে দিয়েছে অ্যাসিড এবং ক্ষারের মধ্যে 2টি পার্থক্য লেখো। এক হচ্ছে লিখবে অ্যাসিড হচ্ছে স্বাদে টক। 2 হচ্ছে অ্যাসিডের দ্রবণ নীল লিটমাসকে লাল করে। আর ক্ষার লিখবে ক্ষার হচ্ছে স্বাদে কষা আর ক্ষারের দ্রবণ লাল লিটমাসকে নীল করে। 3টে আছে, 2টো চেয়েছে। 3তে দিয়েছে 20 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে গতিশীল একটা বস্তুর প্রাথমিক বেগ 45 কিলোমিটার পার ঘন্টা। 25 সেকেন্ড পর বস্তুটির গতিবেগ কত হবে নির্ণয় করো। তো লিখবে ত্বরণ হচ্ছে 20 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, প্রাথমিক বেগ ইউ হচ্ছে 45 কিলোমিটার পার ঘন্টা। তো এটাকে সেন্টিমিটারে নিয়ে যাবে। তোমার 1 কিলোমিটার সমান হচ্ছে 1000 মিটার, আবার 1 মিটার সমান 100, তাই 1000 গুণ 100 মানে হচ্ছে এই যে 1000 গুণ 100 দশক শতক হাজার, ওই যে 1 লাখ 45 গুণ লিখবে যে 100 আর এটা হচ্ছে 1000 আছে বাই 3600, তার মানে হচ্ছে 1250 সেমি পার ঘন্টা। সময় টি হলো 25 সেকেন্ড। তাহলে অন্তিম বেগ ভি সমান হবে ইউ প্লাস এটি
1250 প্লাস 20 গুণ 25, তার মানে হচ্ছে 1750 সেমি পার সেকেন্ড। তাহলে গতিবেগ হবে 1750 গুণ 3600 বাই 100 গুণ 1000 আর কি। তাহলে হবে 43 কিলোমিটার পার ঘন্টা। অন্তিম গতিবেগ হবে 43 কিলোমিটার পার ঘন্টা। 4 দিয়েছে সল্ট লেক কি? লিখবে অভয়ারণ্যে যেসব পশুরা বাস করে তাদের দেহে নুনের চাহিদা মেটানোর জন্য এক জায়গায় নুন জমা করে থাকে। পশুরা এখান থেকে চেটে নুন খেয়ে তাদের দেহে নুনের চাহিদা মেটায়, এটাকেই বলে সল্ট লেক। 5 দিয়েছে বিক্ষিপ্ত প্রতিফলন কাকে বলে? এই প্রতিফলন কি প্রতিফলনের সূত্র মেনে চলে? লিখবে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ কোনো অমসৃণ প্রতিফলক তলে আপতিত হলে প্রতিফলিত রশ্মিগুলি চারিদিকে ছড়িয়ে পড়ে সমান্তরাল রশ্মিগুচ্ছ হিসাবে নির্দিষ্ট দিকে না গিয়ে। একে বিক্ষিপ্ত প্রতিফলন বলে। যেমন ঘরের দেয়াল, বইয়ের পাতা, সিনেমার পর্দা প্রভৃতি থেকে বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে। আর লিখবে যে হ্যাঁ, এটা প্রতিফলনের সূত্র মেনে চলে। 6 দিয়েছে সমতা বিধান করতে বলেছে। আয়রনের সাথে জলের বিক্রিয়া বাদিক ডান দিকে কটা করে আর কি পরমাণু আছে প্রত্যেকটা মৌলের, সেটা দেখবে ভালো করে। যেমন দেখো এখানে আয়রন আছে একটা, এখানে আছে 3টে। তাহলে বাদিকে এটা সমান চিহ্নের, এটা ডান বাদিক, এটা ডান দিক। তাহলে এখানে আছে একটা ছিল, এখানে 3টে ছিল, তাই 3 লিখে সমান করে দিলাম। হাইড্রোজেন বাদিকে আছে 2টো, ডান দিকেও 2টো আছে। কিন্তু অক্সিজেন দেখো বাদিকে আছে একটা, ডান দিকে আছে 4টে। তাহলে আমি এটাকে যদি 4 করতে যাই তাহলে এখানে আমার 4 লিখতে হবে। 4 লিখতে গিয়ে হাইড্রোজেন হয়ে গেল 4 দুগুণে 8টা, তাই জন্য এখানেও 4 লিখে দেবে। তাহলে সব দিক সমান হয়ে গেল। আর একটা দিয়েছে কপারের সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া, সরি কার্বনের সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া। তাহলে এবার দেখো আমরা সমান সমান আছে কি দেখি। দেখো কার্বন আছে এদিকে একটা, এদিকে একটা, ঠিক আছে। হাইড্রোজেন দেখো বাঁদিকে আছে একটা, ডান দিকে আছে 2টো। নাইট্রোজেন একটা আছে বাঁদিকে, ডান দিকে আছে একটা, ঠিক আছে। অক্সিজেন আছে 3টে, এখানে আছে 2 2 4, একে 5টা অক্সিজেন। তো আমি যদি হাইড্রোজেনটাকে, এগুলো পেন্সিল দিয়ে করবে, যদিও একটু ভুল হয় মুছে ঠিক করে নেওয়া যায়। হাইড্রোজেনকে 2 করতে গিয়ে তাহলে নাইট্রোজেন হয়ে গেল 2, অক্সিজেন হয়ে গেল 3 দুগুণে 6। আবার নাইট্রোজেন এখানে বাঁদিকে 2টো হয়ে গেছে, তো ডান দিকেও 2 করতে গেলে এখানে হয়ে গেল 4 5 6 7টা। তাহলে অক্সিজেন হয়ে গেছে 6টা। তাহলে আমি যদি এখানে কার্বনের আগে 2 লিখে দিই, 2 দুগুণে 4 আর 2 দুগুণে 4, আচ্ছা এখানে যদি 2 লিখি তাহলে 2 দুগুণে 4, আর হাইড্রোজেন 4টে হয়ে যাচ্ছে, আর অক্সিজেন 2টো, আর এখানে 2 দুগুণে 4 6 7টা 8টা। তাহলে এটা যদি 4 হয়, এখানে 4 লিখলে 3 4 12, এটা যদি 4 করে দিই তাহলে আমার হাইড্রোজেন হয়ে যাচ্ছে 4টে, কিন্তু নাইট্রোজেন আবার 4টে হয়ে গেছে। তাহলে এখানেও 4 লিখে দিলে 4 দুগুণে 8 9 10 11 12, আর এখানে 3 4 12, এই ঠিক হয়েছে। তাহলে কার্বনের এখানে কিছু লেখার দরকার নেই। তাহলে কার্বন দেখো বাঁদিকে একটা, ডান দিকে একটা। হাইড্রোজেন বাঁদিকেও হলো 4টে, ডান দিকেও 2 2 4টে। নাইট্রোজেন 4টে, এখানে নাইট্রোজেন 4টে। অক্সিজেন 3 4 12টা, এখানে অক্সিজেন দেখো 2, 4 দুগুণে 8 2 10, আর এখানে 2টো 12টা। 4 আইতে বলেছে কার্য কিভাবে পরিমাপ করা হয়। এটা কার্য কিভাবে পরিমাপ করা হয়। এই যে বস্তুর উপর প্রযুক্ত বলের ক্রিয়ায় যদি বলের প্রয়োগ বিন্দুর স্মরণ ঘটে তবে প্রযুক্ত বল কার্য করেছে বলা হয়, এবং প্রযুক্ত বলের মান ও ওই বলের প্রয়োগ বিন্দুর স্মরণ এই দুইয়ের গুণফল দ্বারা কৃতকার্যের পরিমাপ করা হয়। যদি এফ বলের ক্রিয়ায় কোনো বস্তুর উপর ওই বলের প্রয়োগ বিন্দু অর্থাৎ বস্তুর স্মরণ এস হয়, তবে ওই বল দ্বারা কৃতকার্য ডব্লিউ সমান এফ এস হয়।
এইভাবে কার্যের পরিমাপ করা হয়। আর সিজিএস পদ্ধতিতে ত্বরণের একক হচ্ছে সেমি পার সেকেন্ড স্কোয়ার। 4 2 নম্বর প্রশ্ন বলেছে অ্যাসিডের সংজ্ঞা দাও আর জলের পিএইচ এর মান কত। জলের পিএইচ এর মান হচ্ছে 7, জল হলো প্রশম। আর অ্যাসিডের সংজ্ঞা এইটা লিখবে, যে সকল যৌগের অণু জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে ক্যাটায়ন রূপে শুধুমাত্র হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে তাদের অ্যাসিড বলে, যেমন হাইড্রোক্লোরিক, নাইট্রিক, সালফিউরিক অ্যাসিড ইত্যাদি। তিনিতে বলেছে আয়ন কাকে বলে, কখন পরমাণু আয়নে পরিণত হয়। এটা আছে তোমাদের বইয়ের 87 পাতায়। এই যে সাধারণ অবস্থায় যে মৌলের পরমাণুতে প্রোটন আর ইলেকট্রন সংখ্যা সমান হয় তাই মৌলের পরমাণু নিস্তড়িত হয়। মৌলের পরমাণু থেকে এক বা একের বেশি ইলেকট্রন বেরিয়ে গেলে তখন প্রোটন সংখ্যা চেয়ে ইলেকট্রন সংখ্যা কম হয়ে যায়, এর ফলে ধনাত্মক আধানযুক্ত আয়ন বা ক্যাটায়ন উৎপন্ন হয়। আর এক বা একের বেশি ইলেকট্রন নিলে প্রোটন সংখ্যা থেকে ইলেকট্রন বেশি হয়ে যায়, তখন সেটা ঋণাত্মক আধানযুক্ত কণা তৈরি হবে বা অ্যানায়ন তৈরি হয়। তাহলে লিখবে তড়িৎগ্রস্ত পরমাণু বা মূলককে আয়ন বলা হয়, যেমন অ্যামোনিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, ক্লোরিন আয়ন, সালফেট আয়ন ইত্যাদি। ওর সাথে দিয়েছে কখন পরমাণু আয়নে পরিণত হয়। বইয়ের যেটা রয়েছে সেটা দেখবে যে এক বা একাধিক ইলেকট্রন বেরিয়ে গেলে বা এক বা একাধিক ইলেকট্রন এসে যুক্ত হলে তখন সেটি আয়নে পরিণত হয়। তার সাথে দিয়েছে পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায় এমন একটি মৌলের নাম লেখো আয়রন। 4 বলেছে সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য লেখো। এই যে সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য হচ্ছে প্রতিবিম্বের আকার বস্তুর আকারের সমান হয় 1, 2 দর্পণ থেকে বস্তুর দূরত্ব, আর দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব সমান হয় 3, প্রতিবিম্বটি সমশীর্ষ হয়, 4 প্রতিবিম্বটি অসৎ হয়, আর 5 বস্তুটি প্রতিসম না হলে প্রতিবিম্বের পার্শ্বীয় পরিবর্তন হয়। ওর সাথে রয়েছে সূচিচিত্র ক্যামেরায় বস্তুর প্রতিকৃতি উল্টো হয় কেন। লিখবে ক্যামেরায় বস্তুর প্রতিকৃতি উল্টো হবার কারণ আলোকরশ্মির আলোকে সরলরেখায় গমন, বস্তুর ওপরের অংশ থেকে নির্গত আলোকরশ্মি সূচিছিদ্র দিয়ে সরলরেখায় যায় এবং ঘষা কাচের নিচের অংশে পড়ে, আবার বস্তুর নিচের অংশ থেকে নির্গত আলোকরশ্মি সূচিছিদ্র দিয়ে সরলরেখায় গিয়ে ঘষা কাচের উপরের অংশে পড়ে, তাই বস্তুর উল্টো প্রতিকৃতি দেখা যায়। 5 বলেছে সিমেন্ট কি, আর বালি দিয়ে সিমেন্ট ইট গাঁথাই করার পরে সিমেন্ট দিয়ে ইট গাঁথা বা ঢালাই করার পর তাতে বেশ কয়েকদিন জল দিতে হয় কেন। লিখবে সিলিকা, অ্যালুমিনা, লাইম এবং আয়রন অক্সাইডের মিশ্রণকে উচ্চ তাপে উত্তপ্ত করলে এক প্রকার চূর্ণ পাওয়া যায় যা জলের সঙ্গে বিক্রিয়া জমে কঠিন পদার্থে পরিণত হয়, একে সিমেন্ট বলে। আর সিমেন্টের সাথে মানে ঢালাই করলে বা ইটের গাঁথুনি দিলে তার সাথে কেন জল দিতে হয়, এটা তোমাদের আগের যে বিজ্ঞান বই ছিল সেখানে ছিল, কিন্তু তোমাদের নতুন বইতে সেটা বাদ দিয়েছে। তো এই যে এটা লিখবে যে জলের সংস্পর্শে সিমেন্টের মধ্যে থাকা ক্যালসিয়াম অক্সাইড হাইড্রোক্সাইডে পরিণত হয় এবং বিভিন্ন সিলিকেট যৌগের সঙ্গে জল যুক্ত হয়। এইসব রাসায়নিক বিক্রিয়াগুলোতে তাপ উৎপন্ন হয় বলে সিমেন্ট ফেটে যায়, তাই ঢালাইয়ের পরদিন থেকেই তার গায়ে জল দেওয়া হয়। 6 বলেছে কোনো বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, আর সিজিএস পদ্ধতিতে তাপের একক কি। সিজিএস পদ্ধতিতে তাপের একক হচ্ছে ক্যালোরি। আর কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে, এক হচ্ছে বস্তুর ভর, বস্তুর উপাদান, আর বস্তুর উষ্ণতা হ্রাস বা বৃদ্ধি। বস্তুর ভর, বস্তুর উপাদান আর বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের উপরে নির্ভর করে। লাইফ সায়েন্সে আসে 1 আইতে বলেছে প্রবালের বহির্কঙ্কাল গঠনকারী পদার্থটির নাম ক্যালসিয়াম কার্বনেট। 2 প্রদত্ত কোনটি ভারতবর্ষের বায়োডাইভার্সিটি হটস্পট নয়, পূর্বঘাট পর্বতমালা। 3 কিউলেক্স মশা যে রোগ ছড়ায় সেটি হলো গোঁদ। 4 প্রোটিনের অভাবে 1 থেকে 4 বছরের শিশুদের যে রোগ হয় তা হলো কোয়াশিয়রকর। 5 জিঙ্কের কাজ হলো মস্তিষ্কের গঠন ও রক্তে শর্করার পরিমাণ ঠিক রাখা।
দুইতে শূন্যস্থান পূরণ করতে বলেছে। আইতে দিয়েছে জলে দ্রাব্য ভিটামিন গুলো হলো সি আর বি কমপ্লেক্স। দুয়ে বলেছে বালি মাছি কালাজ্বর রোগ ঘটায়। 3 দুধে উপস্থিত শর্করাটি হচ্ছে ল্যাকটোজ। 4 পাখিদের ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটি H5N1। 5 মস্তিষ্কে জল সেরিব্রোস্পাইনাল তরল রূপে থাকে। 6 জলে আর্সেনিক নামক রাসায়নিক পদার্থ মিশ্রিত থাকার জন্য ব্ল্যাক ফুট ডিজিজ হয়। 7 মোমো তৈরিতে ব্যবহৃত রাসায়নিকের নাম আজিনোমোটো। 3 আইতে বলেছে স্বাভাবিক শিশু এবং অটিজম শিশুর মধ্যে পার্থক্য কিভাবে করবে। লিখবে যে যারা অটিজমে আক্রান্ত শিশু হবে তাদের মধ্যে বিশেষ কয়েকটি গুণ দেখা যায়, যেমন এক হচ্ছে একই কাজ বারবার করা। 2 আত্মীয় পরিজনদের থেকে নিজেকে গুটিয়ে নেওয়া। 3 সামান্য উত্তেজনাতে অতিরিক্ত সংবেদনশীল। 4 অনেক সময় বেশি উত্তেজনাতেও সাড়া দেয় না। 4 অচেনা পরিবেশে মানিয়ে নিতে পারে না। 5 পড়াশোনায় পিছিয়ে যাওয়া। 2 বলেছে যক্ষা রোগের 2টি লক্ষণ এবং প্রতিকার লেখো। যক্ষা রোগের লক্ষণ হচ্ছে এক নাগাড়ে জ্বর, কাশি, থুতুর সঙ্গে রক্ত পড়া। প্রতিকার হচ্ছে স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে ডাক্তার দেখিয়ে পরামর্শ অনুযায়ী অসুখের চিকিৎসা করা দরকার। 2 যথেষ্ট জল পান করা দরকার। আর 3 পুষ্টিকর খাবার খাওয়া দরকার। 3 দিয়েছে সম্পূর্ণ নাম লেখো। হু হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এটা বইয়ের 258 দুটোতেই হু আর ইউনিসেফের পুরো নাম দুটোই আছে তোমাদের বইয়ে 258 পাতায়। হু হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আর ইউনিসেফ হচ্ছে ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। 4 দিয়েছে পৃথিবীর উষ্ণতা বেড়ে যাওয়ার ফলে কি কি সমস্যা হতে পারে বলে তোমার মনে হয়, তা যে কোনো দুটি লেখো। পৃথিবীর উষ্ণতা বেড়ে যাওয়াকে যাকে বলা হয় বিশ্ব উষ্ণায়ন। তো বিশ্ব উষ্ণায়নের ফলে এক হচ্ছে হিমবাহের গলন বৃদ্ধি এবং নদী সমুদ্রের জলতলের উচ্চতা বৃদ্ধি। গ্রিনহাউস গ্যাসের প্রভাবে ভূপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকলে হিমবাহ এবং মরু অঞ্চলের বরফ বেশি তাপমাত্রায় গলে যেতে থাকবে। এর ফলে নদী ও সমুদ্রের জলতলের উচ্চতা বাড়বে। এই শতাব্দীতে জলতলের উচ্চতা প্রায় 4 ইঞ্চি থেকে 10 ইঞ্চি বেড়েছে। বিজ্ঞানীদের আশঙ্কা আগামী শতাব্দীতে এই উচ্চতা বৃদ্ধি পাবে প্রায় 37 ইঞ্চি। 2 বলেছে জলচক্রের পরিবর্তন। সমুদ্র, বায়ুমণ্ডল আর ভূপৃষ্ঠের মধ্যে যে জলচক্র আছে তার পরিবর্তন ঘটবে। তাপমাত্রা বৃদ্ধির ফলে ভূপৃষ্ঠে অধিক পরিমাণ জল বাষ্পীভূত হবে এবং বিভিন্ন অঞ্চলের মাটি শুষ্ক হয়ে পড়বে। ভূগর্ভস্থ জলের পরিমাণ কমবে। গ্রীষ্মকালে গরমের পরিমাণ বেশি হবে। বর্ষাকালে অতিবৃষ্টির ফলে বন্যা হবে। 3 হচ্ছে স্বাস্থ্যের ওপর প্রভাব। বিভিন্ন প্রকার রোগ, ম্যালেরিয়া, ডেঙ্গু, পিত, জ্বর প্রভৃতির প্রাদুর্ভাব ঘটবে। হাঁপানি, অ্যালার্জি বেশি মাত্রায় দেখা দেবে। বলেছে যে কোনো দুটো উল্লেখ করতে। 5 দিয়েছে পরিবেশে নতুন জীবের আগমনের ফলে জীববৈচিত্র্যের কিভাবে ক্ষতি হয় তার 2টি উদাহরণ দাও। লিখবে বাইরে থেকে আসা নতুন প্রাণী অনেক সময় স্থানীয় প্রাণীদের সংখ্যা হ্রাসের কারণ হয়। যেমন বিংশ শতাব্দীতে গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে বাইরে থেকে কুকুর, শুয়োর আর ছাগল নিয়ে আসা হয়েছিল। এই ছাগলরা কচ্ছপের খাবার ঘাস পাতা খেয়ে নিত, আবার কুকুর শুয়োরেরা খেত কচ্ছপের ডিম। ফলে একসময় দেখা গেল কচ্ছপের সংখ্যা কমে গেল। গ্রাম বাংলার জলাভূমিতে আফ্রিকা থেকে তেলাপিয়ার বিশাল মাগুর জাতের মাছ এনে ছেড়ে দেওয়ার ফলে অস্তিত্ব বিপন্ন হয়েছে মৌরলা, পুঁটি, খোলসের মতো স্থানীয় মাছেদের। এই হলো দুটো উদাহরণ। 6 বলেছে সুন্দরবন ক্ষতিগ্রস্ত হওয়া 2টি কারণ লেখো। আচ্ছা, আমাদের এখানে বলেছে সুন্দরবন ক্ষতিগ্রস্ত হওয়া 2টি কারণ। এক হচ্ছে নগরায়নের জন্য লবণাম্ব উদ্ভিদ ধ্বংস করা। লবণাম্ব উদ্ভিদ সমুদ্র উপকূলবর্তী অঞ্চলকে সমুদ্রের ঢেউ, বন্যা ইত্যাদি থেকে রক্ষা করে। নগরায়নের জন্য লবণাম্ব উদ্ভিদের সংখ্যা হ্রাস পাচ্ছে। তারপরে বলতে পারো যে সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধির জন্য দ্বীপগুলি নিমজ্জন। মাঝে মাঝে বিশেষ করে বর্ষাকালে সমুদ্রে সাইক্লোন, সুনামি ইত্যাদি দেখা দিলে সমুদ্রের জলের তল কয়েক ফুট উঁচুতে উঠে যায়। ঢেউয়ের এই উচ্চতা তীরে ঝাঁপিয়ে পড়ে, ফলে সংলগ্ন দ্বীপভূমির নিমজ্জন ঘটে। সমুদ্রের পাড় ভেঙে যায়, তখন বহু ঘরবাড়ি সমুদ্রের গর্ভে চলে যায়।
এছাড়া দিতে পারো দূষণ, যে সুন্দরবন এলাকায় বায়ু দূষণ আর জল দূষণের জন্য পরিবেশ দূষিত হচ্ছে, ফলে ওই এলাকার উদ্ভিদ ও প্রাণীদের ক্ষতি হচ্ছে। সমুদ্রের জলে রাসায়নিক পদার্থ, খনিজ তেল মিশে জল দূষণ ঘটে। অরণ্য ধ্বংসের ফলে CO2 মানে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বৃদ্ধি পেয়ে বায়ু দূষণ ঘটে। সাথে দিয়েছে খাদ্যের উপাদানগুলি কি কি। মানুষের খাদ্যের উপাদান হচ্ছে প্রোটিন, ফ্যাট, এই যে উল্লেখযোগ্য খাদ্য উপাদান: শর্করা, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, ভিটামিন, জল, খনিজ মৌল, খাদ্যতন্তু, উদ্ভিজ্জ রাসায়নিক বা ফাইটোকেমিক্যাল। এই যে এগুলো হচ্ছে আমাদের খাদ্যের উপাদান। 4 আইতে বলেছে পাস্তুরাইজেশন পদ্ধতি কে আবিষ্কার করেন? বিজ্ঞানী লুই পাস্তুর। আর বলেছে দুধকে কিভাবে পাস্তুরাইজ করা হয়? এই যে বিজ্ঞানী লুই পাস্তুর। এই যে পাস্তুরাইজ করার জন্য দুধকে 15 থেকে 40 সেকেন্ডের জন্য 72 থেকে 75 ডিগ্রি সেলসিয়াস বা 2 সেকেন্ডের জন্য 138 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করা হয়। দুধ ওই নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছানোর প্রায় সঙ্গে সঙ্গে দুধের তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামিয়ে এনে দুধকে পাস্তুরাইজ করা হয়। ওর সাথে আছে মশার ম্যান্ডিবল আর ল্যাব্রাম কিভাবে রক্তপানে সাহায্য করে। এই যে ল্যাব্রাম হচ্ছে প্রধান রক্তচোষক নল, এর মাধ্যমে মশা রক্তপান করে। আর ম্যান্ডিবেল হচ্ছে সূচের মতো অংশ, চামড়া ফুটো করতে সাহায্য করে। 2 বলেছে জীববৈচিত্র্য কাকে বলে? মেরু ভাল্লুকের অস্তিত্ব বিপন্ন হওয়ার কারণ কি বলে তোমার মনে হয়? আর একটি পরিবেশে খাদ্য খাদকের সম্পর্ককে কি বলে? খাদ্য জাল বলে। জীববৈচিত্র্য কাকে বলে? এটা আছে বইয়ে 229 পাতা। লিখবে যে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের, এখান থেকে এতটা লিখবে যে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে সব ধরনের উদ্ভিদ, প্রাণী আর জীবাণুর বৈচিত্র্য নিয়ে জীবনের বৈচিত্র্য, যাকে এক কথায় বলা হয় জীববৈচিত্র্য। এইখান থেকে এতটা জীববৈচিত্র্য। আর বলেছে মেরু ভাল্লুকের অস্তিত্ব বিপন্ন হওয়ার কারণ কি বলে তোমার মনে হয়? এই যে লিখবে প্রকৃতি থেকে জীবেদের হারিয়ে যাওয়ার পেছনে বড় কারণ হলো তাদের বাসস্থান ধ্বংস হয়ে যাওয়া। আমাদের ভোগবিলাসী সামগ্রী তৈরির প্রয়োজনে বা কখনো চাষের জমি বাড়ানোর জন্য, কখনো বা থাকার জায়গা বাড়ানোর জন্য জঙ্গলের গাছ কেটে ফেলা হয়, পুরো জঙ্গল সাফ হয়। সাইবেরিয়ার বাঘের অস্তিত্ব সংকটের অন্যতম কারণ হচ্ছে তাদের বাসস্থান ধ্বংস হয়ে যাওয়া। অন্য একটা মেরু ভাল্লুক বলেছে। মেরু ভাল্লুক এইটা দেবে, সরি ওটা ভুল বলেছি। মেরু ভাল্লুক এইটা দেবে যে জলবায়ুর পরিবর্তন পাল্টে দিতে পারে জীবনে চেনা পরিবেশ, আর কোনো জীব নতুন পরিবেশে মানিয়ে নিতে না পারলে সেই জীবের অস্তিত্ব সংকটাপন্ন হয়ে পড়ে। বিশ্ব উষ্ণায়নের ফলে মেরু অঞ্চলের বরফ দ্রুত গলে যাচ্ছে, তার ফলে মেরু ভাল্লুকের অস্তিত্ব আজ বিপন্ন। 3 দিয়েছে মানবদেহের ওজন স্বাভাবিকের তুলনায় বেড়ে গেলে কি কি সমস্যা হয়? এটা আছে 160 পাতায়। এই যে ওজন বেড়ে যাওয়ার ফলে কি কি সমস্যা হতে পারে? 1 হচ্ছে রক্তচাপ ক্রমাগত বাড়তে পারে। 2 রক্তে শর্করার পরিমাণ বেড়ে গিয়ে ডায়াবেটিস হতে পারে। 3 রক্তনালীর গায়ে লিপিড জমে রক্তনালীর ব্যাস কমে যেতে পারে, এর ফলে হৃৎপিণ্ডের নানা সমস্যা হতে পারে। আর 4 হচ্ছে অস্থিসন্ধিতে ব্যথা ও ক্যান্সার হতে পারে। ওর সাথে দিয়েছে টেন্ডন আর লিগামেন্টে কোন প্রোটিন থাকে? কোলাজেন। আর খাবার থেকে হওয়া অ্যালার্জি সাধারণ 4টি লক্ষণ লেখো। এই যে খাবার থেকে হওয়া অ্যালার্জি লক্ষণ: 1 হচ্ছে গা গোলানো, বমি ভাব। 2 পেটে অসহ্য যন্ত্রণা। 3 ডায়রিয়া বা বারে বারে পাতলা মলত্যাগ, রক্ত বা রক্ত ছাড়া। 4 জ্বর। 5 মাথা যন্ত্রণা। 6 দুর্বলতা। এগুলো হচ্ছে সাধারণ অ্যালার্জি থেকে হওয়া সাধারণ 4টি লক্ষণ চেয়েছে, তো 6টা দেয়া আছে, এর মধ্যে যে কোনো 4টি দিয়ে দেবে।